আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ, প্রভাষক বাংলা। আজ তোমাদের সমাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি সম্পর্কে তোমাদের একটি অহেতুক ভীতি রয়েছে। আসলে কিন্তু এই সমাসের নিয়ম বা সমাস নির্ণয় অথবা ব্যাসবাক্য এই সমস্তই একটি সহজ বিষয়। ধরো তোমাদের পরীক্ষা আসতে পারে সমাজ অর্থ কি। এখানে তোমাদের মনে রাখতে হবে সমাজ অর্থ তিনটি। একটি হচ্ছে মিলন, একটি হচ্ছে একপদীকরণ, আরেকটি হচ্ছে সংক্ষেপণ। মিলন, একপদীকরণ, সংক্ষেপণ, এই তিনটা যদি আসে, তাহলে নিচে যদি আসে যে সবকটি, তাহলে কিন্তু উত্তর হবে সবকটি। অর্থাৎ এই তিনটি উত্তরই হচ্ছে সমাসের অর্থ। এরপরে সমাস শব্দটি বা সমাসের নিয়ম কোন ভাষা থেকে আসছে তোমাদের মনে রাখতে হবে। এটি সংস্কৃত ভাষা থেকে আগত, আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। সংস্কৃতির নিয়মেই আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, যেখানে অনেকগুলো পদ একত্রিত হয়ে একটি পদ তৈরি করে, সেটি হচ্ছে সমাস। যেমন ধরো, আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, সিংহ চিহ্নিত আসন এক পদে মিলে হয়েছে সিংহাসন। এখন সিংহ একটি পদ, চিহ্নিত একটি পদ, আসন একটি পদ। এ ব্যাপারে তোমরা নিশ্চয়ই এর আগে কিছু না কিছু ধারণা লাভ করেছো। তারপরেও আমি তোমাদের প্রথম থেকেই পড়াচ্ছি, যাতে করে তোমাদের সব বিষয়গুলি এখানে তোমাদের মনে আসে। এ কারণে আমি প্রথম থেকেই তোমাদের এই তিনটি পদ যখন এক পদে মিলেছে সিংহাসন, এটি হচ্ছে সমস্ত পদ, এটিকে বলা হয় সমস্ত পদ। তাহলে দুই বা ততোধিক পদ মিলে যখন এক পদে একটি শব্দ গঠন করে, তখন তাকে বলা হয় সমস্ত পদ। মনে রাখতে হবে, এটির প্রত্যেকটি ব্যাসবাক্যের প্রত্যেকটি শব্দকে বলা হয় সমস্যমান পদ। ব্যাসবাক্যের প্রত্যেকটি শব্দকে বলা হয়, প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। এবং এই সমস্যমান পদের প্রথমটিকে বলা হয় পূর্বপদ, মাঝখানের পদটিকে বলা হয় মধ্যপদ, আর পরের পদটিকে অর্থাৎ শেষ পদটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এগুলো অবশ্য তোমাদের পরীক্ষার জন্য খুব একটা প্রাসঙ্গিক নয়, তারপরেও তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি যাতে করে সমাস নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মনে রাখতে হবে এই সমাস বিষয়টি আমাদের নিজস্ব ভাষার নয়, এজন্য এটি হয়তো তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটির নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে। সেই নিয়মগুলো তোমরা যদি জানো, তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং তোমরা যে কোনো সমস্ত পদকে ব্যাসবাক্যে রূপান্তরিত করতে পারবে, এবং কোনটি কোন সমাস সেটি তোমরা জানতে পারবে। এখানে সমাস 6 প্রকার। মনে রেখো, সমাস 6 প্রকার। অবশ্য বৈয়াকরণ যারা রয়েছেন, অর্থাৎ ব্যাকরণবিদ যারা রয়েছেন, তাদের কাছে এ নিয়ে মতানৈক্য রয়েছে। যেমন কোনো ব্যাকরণবিদ মনে করেন যে কর্মধারয় সমাস তৎপুরুষ সমাসের অন্তর্গত, কর্মধারয় সমাস তৎপুরুষ সমাসের অন্তর্গত। আবার
তৎপুরুষ সমাস দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত এবং কর্মধারয় সমাস তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। ভালো করে আবার বলছি, দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত এবং কর্মধারয় সমাস তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। এই 4 প্রকার তারা বলছেন, কিন্তু আসলে আমরা 6 প্রকার ধরে সমাস করব। তবে এই 6 প্রকার প্রধান সমাসের বাইরেও একটি অপ্রধান সমাস রয়েছে, একাধিক অপ্রধান সমাস রয়েছে। তার মধ্যে একটি আছে নয় তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, আরেকটি আছে উপপদ তৎপুরুষ সমাস, আরেকটি আছে প্রাদি সমাস, ব্যাপারই আসতে পারে। তবে আমরা প্রথমে দ্বিগু সমাস সম্পর্কে আলোচনা করি। দ্বিগু সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব অর্থ মিলন, দ্বন্দ্ব অর্থ বিরোধ। মনে রেখো, দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থের প্রাধান্য। তোমাদের এ ব্যাপারে আরেকটু বলে নেই, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য। আবার দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থের প্রাধান্য নেই, বরং তৃতীয় একটি অর্থ সেখানে বোঝায়। কাজেই তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে এভাবে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি, তখন তোমরা লিখবে বা তোমরা উত্তর দিবে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। কারণ এখানে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য, কিন্তু বহুব্রীহি সমাসে তৃতীয় একটি পদের অর্থ বোঝায়। এরপরে কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য। ভালো করে মনে রেখো, কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য। এরপরে আছে তোমাদের সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। ধরো অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য। একমাত্র অব্যয়ীভাব সমাস যেখানে পূর্বপদের অর্থের প্রাধান্য। তৎপুরুষ সমাসেও পরপদের অর্থের প্রাধান্য। ভালো করে মনে রেখো, তৎপুরুষ সমাসেও পরপদের অর্থের প্রাধান্য। তাহলে আমরা কি পেলাম? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য, কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য, তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য, তারপরে অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য, আর বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থের প্রাধান্য নাই, ভিন্ন একটি অর্থ বোঝায়। আর এখানে একটি সমাস বাদ আছে, সেটার নাম হচ্ছে দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসে কোনো প্রাধান্যের ব্যাপার নেই। এখানে হচ্ছে সংখ্যাবাচক শব্দ থাকবে পূর্বপদে এবং সমাহার থাকবে। পূর্বপদে থাকবে সংখ্যাবাচক শব্দ এবং সমাহার থাকবে। এখানে কোনো অর্থের প্রাধান্যের ব্যাপার নেই। কাজেই এই 6 ধরনের সমাসের কথা আমি তোমাদেরকে বললাম। এরপরে আরও বলেছিলাম যে তৎপুরুষ সমাস, সেটা আমরা প্রসঙ্গক্রমে একটু বলে নেই। সেটা হচ্ছে যেখানে না বোধক কোনো নেতিবাচক না বসে, যেমন নেতিবাচক বসে, যেমন অলৌকিক, নলৌকিক না, লৌকিক না, যেটা সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। অকেশা, নকেশা, তারপরে অকাজ, নকাজ, এইটা হচ্ছে তৎপুরুষ সমাস। আরেকটা বলছিলাম উপপদ তৎপুরুষ সমাস, সেটা হচ্ছে যে কৃদন্ত পদের সাথে সমাস হয়। সোজা কথা যদি তোমরা এটা বোঝো যে কৃদন্ত পদটা কি, সেটা হচ্ছে যে কোনো কাজ করাকে বোঝায়। কোনো কাজ করা, যেমন ধরা, চলা, চড়া, ওড়া, এগুলো সবই হচ্ছে কোনো কাজ। এই কাজগুলো যখন বোঝায় তখন সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন ধরো ছেলে ধরে যে, ছেলে ধরা,
এখানে ধরা একটা কাজ, এই জন্য এটা উপপদ তৎপুরুষ সমাস। জাদু করে যে, জাদু কর, অতএব এখানে করে কাজ, অতএব এটি উপপদ তৎপুরুষ সমাস। জলে চরে যে, জলচর, চরা একটা কাজ, অতএব এটি উপপদ তৎপুরুষ সমাস। তো এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি প্রাথমিক একটা ধারণা দিয়ে দিলাম যে আসলে কোন পদের অর্থের প্রাধান্য, কোনটাতে কোন পদের অর্থের প্রাধান্য। এরপরে দ্বন্দ্ব সমাসের মধ্যে অনেকগুলো আছে, তোমাদেরকে বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসের মধ্যে আছে, যেমন ধরো তোমাদের মিলনাত্মক দ্বন্দ্ব আছে। মিলনাত্মক দ্বন্দ্ব যেমন ধরো মা ও বাবা, মা বাবা, ভাই ও বোন, ভাই বোন, জিন ও পরি, জিন পরি, তারপরে চা ও বিস্কুট, চা বিস্কুট, এগুলো হচ্ছে মিলন। এরপরে বিরোধাত্মক দ্বন্দ্ব আছে, যেমন দা ও কুমড়া। দা কুমড়ার সাথে কি খুব গভীর সম্পর্ক? না, কাটাকাটির সম্পর্ক, কাজেই এটি বিরোধাত্মক দ্বন্দ্ব। এরপরে আছে স্বর্গ নরক ইত্যাদি। এরপরে বিপরীতাত্মক দ্বন্দ্ব আছে, যেমন উঁচুর বিপরীত নিচু, তারপর আয়ের বিপরীত ব্যয়, তারপরে জমার বিপরীত খরচ, তারপরে ছেলের বিপরীত বুড়ো, তারপরে লাভের বিপরীত লোকসান, এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপরে আছে অঙ্গবাচক দ্বন্দ্ব। অঙ্গ যেমন হাত পা, আমরা অনেক সময় বলি যে হাত পা ধুয়ে এসো, হাত পা ধুয়ে এসো, অথবা আমরা যখন বলি চোখ কান খোলা রেখো, এই যে চোখ কান, হাত পা, তারপরে নাক কান, আমরা বলি নাক কান গলা বিশেষজ্ঞ, নাক কান, এগুলো হচ্ছে অঙ্গ মানুষের, অতএব অঙ্গবাচক দ্বন্দ্ব। এরপরে সংখ্যাবাচক দ্বন্দ্ব আছে, যেমন 7, 5, 9, 6। 9, 6 মানে কি? প্রতারণা। 9, 6 করো না। হ্যাঁ, 19, 20 মানে প্রায় কাছাকাছি, 19, 20, এগুলো হচ্ছে কি? অঙ্কবাচক দ্বন্দ্ব। এরপরে আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব বললাম। এরপর সমার্থক দ্বন্দ্ব, হাট ও বাজার, হাট বাজার একই জিনিস। কাপড় ও চোপড়, কাপড় চোপড়। তারপরে দয়া ও মায়া, দয়া মায়া। তারপরে ধুতি ও চাদর, ধুতি চাদর, এ তো একই জিনিস, কিন্তু আমরা এর ধরনের শব্দ আমরা সাধারণত কথার মধ্যে ব্যবহার করি, সমার্থক দ্বন্দ্ব বলে এটাকে। এরপরে দুটি সর্বনাম যোগে, দুটি সর্বনাম, যেমন কে কে আসছে, যে সে কথা নয়, যে সে। তারপরে যথা তথা। তারপরে আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, এগুলো হচ্ছে সর্বনাম। এরপরে দুটো ক্রিয়া আছে, দেখাশোনা, চলাফেরা, এটা দুটি ক্রিয়া। এরপরে আছে ক্রিয়া বিশেষণ, ধীরে সুস্থে, তারপরে আগে পিছিয়ে, আকারে প্রকারে। এরপর দুটি বিশেষণ আছে, যেমন ধরো ভালো মন্দ, হ্যাঁ, তারপরে আসল নকল, হ্যাঁ, কম বেশি, এগুলো হচ্ছে বিশেষণ। এই সমস্ত দ্বন্দ্ব সমাসের কথা বললাম। এগুলো কিভাবে আসবে তোমাদের পরীক্ষায়, যে যেমন ধরো 19, 20, এটি কোন সব ধরনের দ্বন্দ্ব, এটা প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে অঙ্কবাচক দ্বন্দ্ব বা সংখ্যাবাচক দ্বন্দ্ব, তাই না? হাত পা কোন ধরনের দ্বন্দ্ব, এরকম পরীক্ষা আসতে পারে। এরপরে সবচেয়ে বেশি যে দ্বন্দ্ব সমাস পরীক্ষায় তোমাদের আসে, এখন আমি তোমাদের সেটি বলবো। এটি তোমাদের জন্য বেশি প্রাসঙ্গিক, এটা মনে রেখো। এটা হচ্ছে কিছু দ্বন্দ্ব সমাস রয়েছে, অলুক দ্বন্দ্ব বলে সেটাকে, যেখানে বিভক্তির লোপ পায় না, অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস। এই অলুক দ্বন্দ্ব সমাস কাকে বলে, তুমি কিভাবে চিনবা এটা অলুক দ্বন্দ্ব? যেখানে বিভক্তি বাদ যায় না, লোপ পায় না। যেমন ধরো বনে ও বাধারে, বনে বাধারে, বনে ও বাধারে, ও এখানে বন এ সপ্তমী বিভক্তি, বাধারে এখানেও সপ্তমী বিভক্তি, মায়ে ও ঝিয়ে এখানেও সপ্তমী বিভক্তিটা বাদ পড়েনি, মায়ে ও ঝিয়ে, মায়ে ঝিয়ে। হাটে ও বাজারে, হাটে বাজারে। দেশে ও বিদেশে, দেশে বিদেশে। হাতে ও কলমে, হাতে কলমে। তাহলে প্রত্যেকটা পদই দেখো বিভক্তি বাদ যায়নি। এই বিভক্তি বাদ যায়নি বলে এইটা হচ্ছে কি সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। এই যে পরীক্ষায় আসবে তোমাদের, মানে এখান থেকে একটা কোশ্চেন একেবারে প্রাসঙ্গিক, তোমরা এটা কিন্তু ভুলে যেও না।
বনেও বাধারে বনে বাধারে, হাটেও বাজারে হাটে বাজারে, হাতেও কলমে হাতে কলমে, মায়েও ঝিয়ে মায়ে ঝিয়ে, দেশেও বিদেশে দেশে বিদেশে। এই যে এ আছে, এইটাই হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। এই অলুক দ্বন্দ্ব সমাসের কথাটা তোমাদের মনে রাখতে হবে। যেহেতু তোমরা এখন দশম শ্রেণীর ছাত্রছাত্রী, অতএব তোমাদের এই একটু একেবারে যে সোজা আসবে সমাস কত প্রকার ও কী কী, এটা যেমন পড়বে তেমন বেশি গুরুত্ব দিয়ে পড়বে, একটু ক্রিটিক্যাল কোশ্চেনগুলো, তাহলে তোমরা প্রশ্ন উত্তর দিতে পারবে। যেমন এই যে বললাম যে অলুক দ্বন্দ্ব, অনেকেই দেখা যায় যে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো পড়ে এই অলুক দ্বন্দ্বটা বাদ দিয়ে দেয়, অথচ এখান থেকেই আসার সম্ভাবনা থাকে বেশি। তাহলে আশা করছি দ্বন্দ্ব সমাস সম্পর্কে তোমাদের আর কোনো দ্বন্দ্ব নেই। এরপরে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস হচ্ছে যে সাধারণ একটা সংজ্ঞা আছে, কিন্তু এর ব্যতিক্রমও অনেক রয়েছে, প্রচুর ব্যতিক্রম রয়েছে। কিন্তু সাধারণ সংজ্ঞাটা হচ্ছে পূর্বপদে থাকে বিশেষণ, পরপদে থাকে বিশেষ্য, এবং এই বিশেষ্যর অর্থের প্রাধান্য থাকে যে সমাসে, তাকে বলে কর্মধারয় সমাস। যেমন ধরো, নীল যে আকাশ, নীল আকাশ, নীল কিন্তু একটা বিশেষণ। নীল হচ্ছে কি বিশেষণ, আর আকাশ হচ্ছে বিশেষ্য। নীল যে আকাশ, নীল আকাশ, এখানে আকাশ অর্থের প্রাধান্য, অতএব এটি হচ্ছে কর্মধারয় সমাস। পূর্বপদে থাকে বিশেষণ, পরপদে থাকে বিশেষ্য, এবং বিশেষ্যের অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস এই যে আমি তোমাদেরকে যে সংজ্ঞাটা বললাম তার ব্যতিক্রম অনেক আছে। দুটো বিশেষণ হতে পারে, যেমন যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, তাই না? এটা তো দুটোই হচ্ছে বিশেষণ। তারপরে যিনি চালাক তিনি চতুর, চালাক চতুর, তাই না? তারপরে কার্যে পরম্পরা যখন বুঝায়, পরম্পরা বলতে একটার পর একটা যদি বুঝায়, তাকে বলে আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। এরপরে পূর্বপদে যদি থাকে স্ত্রীবাচক শব্দ, তাহলে সেটি পুরুষবাচক শব্দ হয়ে যায়, যেমন সুন্দরী যে লতা, সুন্দর লতা। তারপরে সমস্ত পদে যে মহান থাকে সেটা মহা হয়ে যায়, যেমন মহান যে নবী, মহানবী। মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান। তারপরে পূর্বপদে যদি কু থাকে সমস্ত পদে গিয়ে কদ হয়ে যায়, যেমন কু যে আচার, কদাচার। কু যে আকার, কদাকার। এরপরে পূর্বপদে রাজা থাকলে সমস্ত পদে গিয়ে হয় রাজ, যেমন মহান যে রাজা, মহারাজ, তাই না? এরপরে এই সমাস সাধারণত আমরা 4 প্রকার ধরে নিই, এর বাইরেও কিছু প্রকারভেদ রয়েছে। সাধারণত কর্মধারয় সমাস 4 প্রকার ধরে নিই। একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মাঝখানের পদটা যদি বাদ পড়ে যায়, মাঝখানের পদটা যদি বাদ পড়ে যায় তাহলে সেটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। যেমন আয়ের উপর কর, আয়কর, উপরটা বাদ পড়ে গেছে। তারপরে স্মৃতি রক্ষার্থে মিনার, স্মৃতির মিনার, রক্ষার্থে বাদ পড়ে গেছে। তারপরে সিংহ চিহ্নিত আসন, যেটা তোমাদের আমি প্রথমেই লিখে দিয়েছি, সিংহাসন। তো এইটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। সুতরাং মাঝখানে পদ বাদ পড়লে সেটি মধ্যপদলোপী কর্মধারয়, সোজা কথা। এরপরে আছে
উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় হচ্ছে যে সাধারণ ধর্ম যদি দুটোর মধ্যে থাকে, যার সাথে আমি উপমা তুলনা করছি আর যাকে তুলনা করছি, দুটো বিষয়ের মধ্যে যদি সাধারণ ধর্মটা বর্তমান থাকে, তখন সেটি হচ্ছে উপমান কর্মধারায়। একেবারে সহজ কথা বোঝা যায় যে যদি যেটা বাস্তবে যেমন আমি তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এখানে তুষারও শুভ্র আর যাকে আমি তুলনা করছি সেটাও শুভ্র, অতএব তুষার শুভ্র, এখানে বাস্তব বিষয়। এরপরে আছে কাজলের ন্যায় কালো, কাজল কালো, কাজলও কালো আর আমি যাকে তুলনা করছি সেও কালো, অতএব এটি উপমান কর্মধারয় সমাস। এরপরে আছে অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। অরুণ কখন থাকে? সূর্য, যখন সে লাল টকটকে থাকে, আর আমরা কোনো লাল টকটকে বিষয়কে তুলনা করার জন্য বলি এটাকে অরুণ রাঙা, কাজেই এটি উপমান কর্মধারয় সমাস। এরপরে উপমেয় বা উপমিত কর্মধারয় সমাস, সেটা হচ্ছে যেখানে সাধারণ ধর্মটা বর্তমান থাকে না, কল্পনা করে নিতে হয়, যেমন বাস্তব না, যেমন চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, কেমন, অথবা মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, হ্যাঁ, অথবা সিংহ পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, সিংহ পুরুষ বা পুরুষ সিংহ, কেমন। তাহলে পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ যখন আমরা বলি, তখন সিংহ আর পুরুষ আসলে এক নয়, আসলে তাদের যে সাহসকে, এখানে সিংহের যে সাহস, পুরুষের যদি সেরকম সাহস থাকে তখন তাকে আমরা বলি সিংহ পুরুষ। অতএব এটি হচ্ছে উপমিত বা উপমেয় কর্মধারয় সমাস। এরপরে আছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস হচ্ছে যেখানে অভেদ কল্পনা করা হয় বা অভিন্নতা কল্পনা করা, একই অভিন্নতা কল্পনা করা হয়। যেমন ধরো বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, এখানে এমন কষ্ট, বিষাদ মানে কি? কষ্ট, এমন যন্ত্রণা, এমন কষ্ট, সেই কষ্ট পরিমাপ করা যায় না, যেমন সিন্ধুর পানি পরিমাপ করা যায় না। অতএব দুটো অভিন্নতা আছে এখানে, অতএব এটি হচ্ছে রূপক কর্মধারায়। এরপরে আছে সেটা হলো মন রূপ মাঝি, মন মাঝি, মাঝিরও যেমন ঠিক ঠিকানা নেই, মনেরও তেমন ঠিক ঠিকানা নেই, অতএব এটি অভিন্নতা কল্পনা করা হয়েছে। এটি হচ্ছে কি সমাস? এটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে কি পেলাম? যে দুটো বিশেষ্য হতে পারে, আবার দুটো বিশেষণও হতে পারে। বিশেষ্য যেমন যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, এটি বিশেষ্য। আবার যিনি চালাক তিনি চতুর, এটা বিশেষণ। আবার সাধারণ হিসাব হচ্ছে পূর্বপদে বিশেষণ থাকে, পরপদে বিশেষ্য থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তি লোপ পায়, দ্বিতীয়াদি লোপ পায়। যে সমাসে দ্বিতীয়াদি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য পায় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন দ্বিতীয় তৎপুরুষ সমাস বিপদকে আপন্ন, বিপদাপন্ন, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। এখানে কেটা বাদ পড়ে গেছে, এই বিভক্তি লোপ যখন পেয়েছে তখন সেটি তৎপুরুষ সমাস। তাহলে দ্বিতীয় পেলাম কে, রে। তৃতীয় তৎপুরুষ সমাস হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, যেমন শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ। তারপরে মন দ্বারা গড়া, মন দিয়ে গড়া, মন গড়া। তারপরে মধু দ্বারা মাখা, মধু মাখা ইত্যাদি। কেমন? চন্দন দ্বারা চর্চিত, চন্দন চর্চিত। তারপরে হীরক দ্বারা খচিত, হীরক খচিত ইত্যাদি।
এখানে আরেকটি বিষয় তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস কিন্তু ব্যাপ্তি বোঝালেও হয়। ব্যাপ্তি, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী, ব্যাপ্তি বোঝালেও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। আচ্ছা, এবার চতুর্থী তৎপুরুষ সমাস, জন্য নিমিত্ত। চতুর্থী হচ্ছে কি? জন্য নিমিত্ত, যেমন বসতের জন্য বাড়ি বসত বাড়ি, ছাত্রীদের জন্য আবাস ছাত্রাবাস, ছাত্রদের জন্য আবাস ছাত্রাবাস, অথবা বসতের নিমিত্তে বাড়ি বসত বাড়ি, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আর পঞ্চমী তৎপুরুষ সমাস হতে থেকে চেয়ে, যেমন হতে থেকে চেয়ে, যেমন জেল হতে মুক্তি জেল মুক্তি, রোগ হতে মুক্তি রোগ মুক্তি, তাই না? প্রাণের চেয়ে প্রিয় প্রাণ প্রিয়, হতে থেকে চেয়ে থাকলে সেটি পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। এরপরে আছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেমন র এর, এটা বাদ পড়ে যায়, যেমন রাজার পুত্র রাজপুত্র, তারপরে খেয়ার ঘাট খেয়াঘাট, চায়ের বাগান চা বাগান, ছাত্রের সমাজ ছাত্র সমাজ, দেশের সেবা দেশ সেবা, বাদরের নাচ বাদর নাচ, পাটের ক্ষেত পাট ক্ষেত, ঘোড়ার দৌড় ঘোড়দৌড়, ইত্যাদি ইত্যাদি আরও অনেক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে সপ্তমী তৎপুরুষ সমাস হচ্ছে, যেমন গাছে পাকা গাছ পাকা, এ অন্ত্যেষ্টিয় এতে থাকে, যেমন গাছে পাকা গাছ পাকা, দিবাই নিদ্রা দিবা নিদ্রা, বাকে পটু বাক পটু, গোলায় ভরা গোলা ভরা, তালে কানা তাল কানা, অকাল অকালে মৃত্যু অকাল মৃত্যু, বিশ্বে বিখ্যাত বিশ্ববিখ্যাত। এরপরে ভোজনে পটু ভোজন পটু, দানে বীর দানবীর, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এই সমাসগুলো পেলাম। এরপরে নয় তৎপুরুষ সমাস, একটু আগে বলেছি যে নাবোধক অ থাকবে, নাবোধক অ থাকবে, যেমন ধরো অভাব নভাব, তারপরে অলৌকিক নলৌকিক, অকেশা নকেশা, অসুর নসুর, অপ্রশস্ত নপ্রশস্ত, হ্যাঁ, তারপর অকাল নকাল, অঘাট নঘাট, এগুলো সবই হচ্ছে নয় তৎপুরুষ সমাস। এরপরে আছে উপপদ তৎপুরুষ সমাস, একটু আগে বলেছি পঙ্কে জন্মে যা পঙ্কজ, একটু আগে বলেছি যে কোনো কাজ যদি বুঝায়, কোনো কাজ বুঝালে সেটি কৃদন্ত পদের সাথে যে সমাস হয়, সোজা কথায় কাজ বোঝায়। যেমন জলে চরে যে জলচর, জল দেয় যে জলদ, ছেলে ধরে যে ছেলে ধরা, ধামা ধরে যে ধামা ধরা, পকেট মারে যে পকেট মার, পাতা চাটে যে পাতা চাটা, এগুলো সবই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কেমন? তাহলে আমরা এই সমাসগুলো পেলাম। এরপরে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস সম্পর্কে তোমাদের বলেছি যে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে ভিন্ন একটি অর্থের প্রাধান্য থাকে। যেমন ৮০তে ২০ আছে যার, ৮০ ২০, এখানে ৮০ মানে দাঁত, তাহলে দাঁতে তো অনেক প্রাণীর বিষ আছে, কিন্তু তারা তো ৮০ ২০ নয়। ৮০ ২০ মানে হচ্ছে সাপ, কুকুরের দাঁতেও তো বিষ আছে না, আরও অনেক প্রাণী আছে যে ভয়ঙ্কর বিষ আছে দাঁতে, কিন্তু সেগুলো না বুঝিয়ে শুধুমাত্র সাপকে বুঝে ৮০ ২০, অতএব এটি বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাস, ব্রীহি মানে হচ্ছে ধান, ব্রীহি মানে ধান,
তাহলে ধনী কাকে বলে? যার ধান আছে তাকে ধনী বলে, কিন্তু আমরা এখানে ধনী মানুষের সাথে আর ধানের কোনো সম্পর্ক থাকে না। অর্থাৎ ধনী মানুষ মানেই হচ্ছে তার তো অন্য কিছু থাকতে পারে, টাকা পয়সা, ধান নাও থাকতে পারে, তারপরও সে ধনী। কিন্তু এই ধনী শব্দটি আসছে ধান থেকে। তাহলে ভিন্ন অর্থ বুঝিয়েছে অবশ্যই, এই জন্য এটি বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাস আছে যেমন সমানাধিকার বহুব্রীহি আছে, যেমন যেটা পূর্বপদ পরপদ বিশেষ্য, পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য ভিন্ন অর্থ বোঝায়। আমরা আগে বলেছিলাম কি, যে পূর্বপদ যদি বিশেষণ হয়, পরপদ বিশেষ্য হয়, তাহলে তাকে কর্মধারয় সমাস বলে। কিন্তু এখানে আবার সেরকমই, কিন্তু এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে ভিন্ন অর্থ বোঝায়। যেমন খোশ মেজাজ যার, খোশ মেজাজ এখানে একজন ব্যক্তিকে বোঝায়। এরপরে হতশ্রী হয়েছে যার, হতশ্রী এখানে একটা ব্যক্তিকে বোঝায়, আর শ্রী থাকে না, অতএব এটি সমানাধিকার বহুব্রীহি সমাস। এরপর ব্যতিক্রম বহুব্রীহি আছে, যে পূর্বপদ কোনোটিতে বিশেষণ হয় না, কোনোটিতে বিশেষণ হয় না। যেমন 80তে 20 আছে যার, 80-20 একটু আগে যেটা বলেছি। কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব। তারপরে বোটা খসেছে যার, বোটা খসা। সা পোষে যে, সা পোষা, ইত্যাদি ইত্যাদি। এরপরে ব্যতিহার বহুব্রীহি, এটা একটু বেশি আসে। ব্যতিহার বহুব্রীহি হচ্ছে যে বহুব্রীহি সমাসে দুজনে একই কাজ করে, দুজনে একই কাজ করে। যেমন কানে কানে যে কথা, কানাকানি। তারপরে চুলে চুলে যে লড়াই, চুলাচুলি। গলায় গলায় যে সম্পর্ক, গলাগলি। তারপরে কোলে কোলে যে মিলন, কোলাকুলি। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। কেমন হাসিতে হাসিতে যে কার্য, হাসাহাসি। এগুলো হচ্ছে সবই ব্যতিহার বহুব্রীহি। মনে রাখতে হবে দুজনে যখন একই কাজ করে। এরপরে নয় তৎপুরুষ, নয় বহুব্রীহি সমাস আছে। একটু আগে নয় তৎপুরুষ বলেছি, সেখানে নিজের অর্থ বোঝায়, কিন্তু এখানে নয় বহুব্রীহি সমাসে নিজের অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝায়। যেমন ধরো নয় জ্ঞান যার, অজ্ঞান। ন জ্ঞান যার, অজ্ঞান একটা ভিন্ন একটা ব্যক্তিকে বুঝিয়েছে, অজ্ঞান কোনো ব্যক্তিকে। তারপরে বেহেড যার, বেহেড। তারপরে নাই চারা যার, নাচার। এগুলো সবই ভিন্ন অর্থ বুঝিয়েছে, এই জন্য এটা নয় বহুব্রীহি সমাস। এটা তোমাদের পার্থক্যটা বুঝতে হবে, যে যখন পূর্বপদে না বোধক অ থাকে, তখন সেটি নয় তৎপুরুষ সমাস হয়, কিন্তু যখন সেটা ভিন্ন অর্থ বোঝায় তখন সেটি নয় বহুব্রীহি সমাস বোঝায়। তাহলে মধ্যপদলোপী বহুব্রীহি আছে, আবার মাঝখানে পদ বাদ পড়ে যায়। যেমন হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ। এগুলো মাঝখানে পদগুলো বাদ পড়ে গেছে, এই জন্য এটা মধ্যপদলোপী বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি, পূর্ব পদে প্রত্যয় থাকে, পূর্ব পদে প্রত্যয় থাকে। যেমন দুই দিকে টান যার, দোটানা। দুই দিকে মন যার, দোমনা। একদিকে রোখ যার, এক রোখা। একদিকে চোখ যার, এক চোখা। এখানে শেষে আ আছে, অতএব আটা হচ্ছে কি? প্রত্যয়। এই প্রত্যয়ে থাকার ফলেই এটি হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। এরপর অলুক বহুব্রীহি আছে, যেটা একটু আগে বলেছি, যে অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। যেমন হাতে ছড়ি যার, হাতে ছড়ি। কানে কলম যার, কানে কলম। গায়ে পড়া, পড়ে যে গায়ে পড়া। এগুলো সবই হচ্ছে অলুক বহুব্রীহি। এরপরে সংখ্যাবাচক বহুব্রীহি আছে, চার চাল আছে যার, চৌচালা। এরপরে 10 গজ আছে যার, 10 গজি। এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এটা মনে রাখতে হবে, 9 প্রকার বহুব্রীহি সমাস। এরপর নিপাত নিষিদ্ধ, যেটা কোনো প্রকার নিয়মের অধীনে নয়, কোনো প্রকার নিয়মের অধীনে নয়, সেটা হচ্ছে নিপাত নিষিদ্ধ বহুব্রীহি সমাস। যেমন দুদিকে অপজার, দ্বীপ। দুদিকে অন্তর্গত, অপজার, অন্তরীপ। এরপরে নরাকারে পশু যে, নরপশু। এরপরে জীবিত থেকেও মৃত, জীবমৃত। পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত মূর্খ। তো এ পর্যন্তই আজকে, আর আমাদের সময় নেই। তা আশা করি তোমরা যতটুকু পড়িয়েছো বুঝতে পেরেছো, এবং এখান থেকে যত প্রশ্ন হবে আশা করছি তোমরা উত্তর দিতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।